আসসালামু আলাইকুম, শরীফুল হাকাম আবার ফিরে এসেছি। এবার আমাদের এক টাইপের স্টক বাকি আছে, যে স্টকের ডিভিডেন্ড বাড়াটা একটা নির্দিষ্ট গ্রোথ রেটে সীমাবদ্ধ নয়, এটা চেঞ্জ হয় ফ্রম টাইম টু টাইম। এমনকি এরকমও হতে পারে যে প্রথম দিকে ডিভিডেন্ড নেই, নতুন কোম্পানির প্রথম দিকে প্রফিটও থাকে না, ডিভিডেন্ডও থাকে না। কোনো কোনো বিজনেসে প্রথম 4-5 বছর কোনো ডিভিডেন্ড দেওয়ার প্রশ্ন নাও আসতে পারে, কারণ তাদের সবটা টাকায় গ্রোথের জন্য দরকার হয়। তো আমরা একটু সিম্পল টাইপের, এটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু প্রবলেম যেটা করব এর মধ্যে এটা রিলেটিভলি সিম্পল একটা প্রবলেম। আমি যদি এটা নিয়ে আসি এখানে, এই প্রবলেমটা একটু দেখেন এখানে কি কি আছে। আমাদের তো নর্মালি যেটা দরকার হয়, একটা হচ্ছে যে নেক্সট ডিভিডেন্ড, একটা হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন, আর একটা হচ্ছে গ্রোথ রেট। কিন্তু এখানে গ্রোথ রেট একটা না একাধিকটা হবে। যখন গ্রোথ রেট কনস্ট্যান্ট, তখন যতক্ষণ কনস্ট্যান্ট আছে আপনার ভ্যালুয়েশন মডেলটা P0 is equal to D1 divided by K minus G। এখন এই প্রবলেমটা দেখেন এখানে কীরকম করে বলেছে। Majestic Corporation is expected to pay a dividend of টাকা 10 2 years from now। তার মানে নেক্সট ইয়ার কোনো ডিভিডেন্ড নেই, ডিভিডেন্ড 0। D2 সেকেন্ড ইয়ারের ডিভিডেন্ড হচ্ছে 10 টাকা। তারপরে it will increase at 50% in the third year। তো 10%-এর 50% বেশি হচ্ছে, তাহলে 15 টাকা হবে। তারপরে বেড়ে আরও 25% বাড়বে, 15 টাকা প্লাস 25%। তারপরে একটা সময় আসবে যেখানে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে 8%। যখনই কনস্ট্যান্ট হয়ে যায় তখন আমরা কনস্ট্যান্ট ভ্যালুয়েশন মডেল বলতে পারি। টেক্সট বুকে এটার নাম দেওয়া হচ্ছে গর্ডন গ্রোথ মডেল, অনেকে গর্ডন শাপিরো মডেল বলেন। এটা এই সহজ ইকুয়েশনটা ইজ আ বিগ থিং। ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশনের সময় ওই ব্যক্তি যারা খুব নাম করা প্রফেসর, তারা নোবেল প্রাইজ পেয়েছেন, তার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। আমাদের সবসময় একটা রিকোয়ার্ড রিটার্ন দরকার হবে, এখানে এটা 16%। এখন এটা একটু টাইম লাইনে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। খেয়াল করবেন যেহেতু একটা ডিভিডেন্ড রেট, একটা গ্রোথ রেট না, আমরা কিন্তু গর্ডন গ্রোথ মডেল ইকুয়েশন ইউজ করতে পারবো না। এক্সেলে যাই। এক্সেলে গেলে এই পার্টিকুলার প্রশ্নে যদি আমরা একটু টাইম লাইন করার চেষ্টা করি, দেখি কোথায় যে দাঁড়ায় এটা। প্রথমে এখান থেকে যদি শুরু করি, মনে করেন যে এটা হচ্ছে টাইম 0, 1 বছর এখানে ডিভিডেন্ড 0, 2 বছর এখানে ডিভিডেন্ড 10, এখানে 50% বাড়বে, এখানে 25% বাড়বে, এখানে 8% বাড়বে। তারপরে ওই 8% হারে এটা চলতেই থাকবে। এটা যেহেতু একটা কোম্পানির শেয়ার, এর কোনো শেষ নেই। তো পার্টিকুলার পয়েন্টগুলো একটু আইডেন্টিফাই করে দেয়। এখানে 1 2 3 4 5 1 0 2 3 4 5। এর পরেরগুলো আমাদের আর দরকার হবে না, কারণ আমরা এই স্টেজে এসে এটা কনস্ট্যান্ট গ্রোথ মডেলে ট্রান্সফর্ম করবে এবং আমরা তখন গর্ডন গ্রোথ মডেল ইউজ করতে পারবো। আমাদের রিকোয়ার্ড রিটার্ন দেওয়া ছিল সম্ভবত 16%। একটু কনফার্ম করে নেই কেমন, এটা 16% কি না। হ্যাঁ, 16%। আচ্ছা, তাহলে ডিভিডেন্ডগুলো কি হচ্ছে একটু টাইম লাইনে দেখার চেষ্টা করেন। প্রথমে সেখানে কিন্তু 0 কিছু পাওয়া যাচ্ছে না, এইখানে এসে 10 টাকা। তো এখান থেকে এইখানের গ্রোথ হচ্ছে ইনফিনিটলি লার্জ। এটা 50% বাড়বে, তাহলে এটা কত হবে?
আমি বরং এখন যদি টাইপ করি তাহলে এটা হবে 10 টাইমস 1.5। তো সেটা আমি যদি ক্যালকুলেশনে নিয়ে আসি 10 টাইমস 1.5 15 টাকা, এটা কি হলো 15 টাকা হওয়ার কথা, 1.05 বলেছে, আমার মনে হয় 1.5 কিন্তু লিখেছি 1.05। আচ্ছা 15। তাহলে এইটা পরের বছর বাড়বে আপনার এই 15 টাকার উপরে বাড়বে 25%। তাহলে কত হবে? ক্যালকুলেশনটা কমপ্লিট করলে 18 টাকা 75 পয়সা পাবো। এরপরে কিন্তু এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে 8% হয়ে যাবে। তাহলে এটা হবে 15 তো না 18.75 টাইমস 1.08। এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি আমি এইখানে এসে সেপারেশন করাটা পছন্দ করি। এখানে এরকম একটা লাইন দেব, এই লাইনের বাঁ দিকে হচ্ছে নন কনস্ট্যান্ট গ্রোথ আর ডান দিকে হচ্ছে 8% কনস্ট্যান্ট গ্রোথ। আমাদের যে লাস্টটা আছে এই ডিভিডেন্ড দিয়ে আমরা P4 বের করতে পারবো। এখন যদি আপনি মনে করেন আমাদের লাস্ট এক্সাম্পল যেটা ছিল আগের সেশনে, এক্সকিউজ মি, আমি গল্পটা চেঞ্জ করে দিচ্ছি স্টোরেজ। যখন আমি P4 বের করতে পারছি, আমি শেয়ারটা এখন কিনবো। আমি প্রথম বছরের 0 ডিভিডেন্ড কালেক্ট করব, সেকেন্ড ইয়ারের 10 টাকা ডিভিডেন্ড কালেক্ট করব, থার্ড ইয়ারের 15 টাকা ডিভিডেন্ড কালেক্ট করব, ফোর্থ ইয়ারের 18 টাকা 75 পয়সা ডিভিডেন্ড কালেক্ট করব। তারপরে বিক্রি করে আমার যে টাকাটা পাওয়ার কথা সেটা আমি কালেক্ট করব। তাহলে আমার কাছে 4টা ক্যাশ ফ্লো, টোটাল 4টা ক্যাশ ফ্লো থাকবে। আমার এখন জাস্ট এই 4টা ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এই P4টা কত দেখি আমি এটা লিখতে পারি কিনা। এটা এখানে এসে লেখা যায় কিনা P4, দেখি কি হলো। আচ্ছা তো P4 এর ইকুয়েশন গর্ডন গ্রোথ মডেল অনুযায়ী হবে D5 নেক্সট ডিভিডেন্ড ডিভাইড বাই K মাইনাস G। জিটা N দিয়ে লিখি, এটা নর্মাল গ্রোথ রেট। এক্সকিউজ, এটা যখন অ্যাপ্লাই করবো তাহলে আমরা P4 পাচ্ছি ইকুয়াল টু 20.25 ডিভাইড বাই 0.16 মাইনাস 0.08। আমাদের গর্ডন গ্রোথ মডেল অনুযায়ী ক্যালকুলেশনটা যদি কমপ্লিট করি 20.25 ডিভাইড বাই 0.08, 0.16 মাইনাস 0.08 is 0.08। অ্যান্সার হচ্ছে 253.125। এবার ক্যাশ ফ্লোগুলো এখানে লিখি এই রোতে। আমি যদি এখন কিনি, আমার প্রথম বছরের ডিভিডেন্ড কালেকশন হবে 0, দ্বিতীয় বছরের ডিভিডেন্ড কালেকশন হবে 10, তৃতীয় বছরের ডিভিডেন্ড কালেকশন হবে 15 এবং চতুর্থ বছরে দুটো ক্যাশ ফ্লো আছে। একটা হচ্ছে 18.75 যেটা ডিভিডেন্ড প্লাস P4 যেটা হচ্ছে 253.125। তো সেটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা দাঁড়াচ্ছে এই টাকা। একই রোতে যেটা ফিগারগুলো নিয়ে আসি 10, 15,
আমি ইন্ডিভিজুয়ালি এর প্রেজেন্ট ভ্যালুগুলো বের করতে পারি। তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু এটা হবে 1 ডিভাইড বাই 1.16 raised to second power, that is squared. এটার প্রেজেন্ট ভ্যালু হবে 15 ডিভাইড বাই 1.16 raised to third power, আর এটা হবে fourth power. NPV তাহলে কত হবে? আমরা যদি এটা এখানে লিখি, ফর্মুলা NPV আমাদের রেট হচ্ছে 0.16, excuse me, ক্যাশ ফ্লো ফার্স্ট ইয়ার থেকে এইটা হবে ইন্ট্রিনসিক ভ্যালু। এই শেয়ারটা কিনে চিরকাল ধরে রাখলে সব ফিচার ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু হবে 167। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা সবগুলো প্রেজেন্ট ভ্যালু যদি যোগ করতে চাই আমাদের কি কি দরকার, আমাদের ডিভিডেন্ডগুলো দরকার এবং কোন পয়েন্টে আমি বিক্রি করব তারপরের বছরের ডিভিডেন্ডটা দরকার। যখন বিক্রি করব তখন প্রাইস P4 এই পার্টিকুলার এক্সাম্পলে আমি একটা আনইকুয়াল ক্যাশ ফ্লো প্রোফাইল পেলাম, এটা প্রেজেন্ট ভ্যালু করব। এখন শেয়ার কেনা মানে আপনি এই টাকাটা দেবেন, ফিউচারের সব ডিভিডেন্ড আপনি পাবেন অনির্দিষ্ট কালের জন্য। সেটাও যে কথা, এটাও এক কথা যে আপনি ধরে 4 বছর ডিভিডেন্ড কালেক্ট করবেন, তারপরে বিক্রি করে দেবেন 253 টাকা 13 পয়সা। সবগুলো মিলে তাহলে আপনি প্রেজেন্ট ভ্যালুতে আসলে দাম পাবেন 1,67,167 টাকা 20 পয়সা। এইটাই হচ্ছে ফেয়ার ভ্যালু এই স্টকের, ইকুইলিব্রিয়াম ভ্যালু, মার্কেট ভ্যালু যা হওয়া উচিত। এখানে কয়েকটা এক্সটেনশনের ব্যাপার আছে যে পুরো জিনিসটা যদি আপনি বোঝেন তাহলে এটা তো আমাদের হচ্ছে P0, তাহলে P1 কি হবে? আমাদের আগে P1 ছিল P0 টাইমস 1 প্লাস G। P1 তাহলে দুভাবে ক্যালকুলেট করা গিয়েছে আগে, একটা হচ্ছে P1 টাইমস 1 প্লাস G আর একটা হচ্ছে present value of all dividends starting from year 2. So P1 is equal to D2 divided by K minus G. It is valid only if G is constant. এইখানে G constant না, এইখানে constant, এখানে আপনি ওই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি এখানে পারবেন না। ফলে এখানে আমি কি করব? এখানে আমার ডিভিডেন্ডের শেয়ারের গ্রোথটা, অ্যাকচুয়াল গ্রোথটা জানতে হবে, অ্যাকচুয়াল বা এস্টিমেটেড গ্রোথ। এইখানে আপনি P1 বের করতে গেলে নিজেকে এখানে প্লেস করবেন। এখানে প্লেস করলে এটা হবে 0 আপনার 1 2 3 4, এটাই রিলেভেন্ট হয়ে যাবে। আপনার D1 হবে এই টাকাটা, এটা হবে 10 টাকা। আমি তখন এই যে এই ফিগারগুলো আছে আমি যদি এখানে নিয়ে আসি, এখানে এইটা ইররিলেভেন্ট হয়ে গেছে, তাহলে বাকিগুলো আপনি এই দিকে নিয়ে আসেন, এক স্টেপ কাছে নিয়ে আসেন। এইটার নাম্বার এখন এইটা, আপনি এখন এটার প্রেজেন্ট ভ্যালু বের করবেন এই জায়গায়। P1 হবে এই 3টা নাম্বারের প্রেজেন্ট ভ্যালু। তাহলে NPV কত হয়? এটা হচ্ছে 1 বছর পরে P1, এটা হবে এখানে যদি NPV ক্যালকুলেট করি আমাদের রেট 0.16 আর ভ্যালুসগুলো হচ্ছে প্রথম ফ্লোটা এইটা 193 টাকা 95 পয়সা। কেমন? এই এক্সাম্পলটা একটু কন্টিনিউ করব, তার আগে একটু আপনাদের যদি রিমাইন্ড করি, আমরা ইল্ড টু ম্যাচুরিটিকে 2 ভাগ করেছিলাম। একটা ছিল
কারেন্ট ইল্ড যেটা হলো ক্যাশ যেটা পাওয়া যায়, আর একটা ছিল ক্যাপিটাল গেইন। সেটা হলো আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের দাম বাড়া বা কমা, সেটা কত হয়। শেয়ারের ক্ষেত্রে এই রিটার্নকেও আমরা দুই ভাগ করি। এখানে একটা নিশ্চয়ই ইকুয়াল সাইন ছিল, যে জন্য হয়েছে, আমি এইটা দেই। এখানে শেয়ারের রিটার্নের ক্ষেত্রে কি হয়, কারেন্ট ইল্ডটাকে কারেন্ট ইল্ড না বলে আমরা বলি ডিভিডেন্ড ইল্ড, যেটা ক্যাশ ইল্ড। সো ডিভিডেন্ড ইল্ড এটা ক্যাশে পাওয়া যায়, আর বাকিটা হচ্ছে ক্যাপিটাল গেইন। বন্ডের ক্ষেত্রে এটা অনেক বড়, এটা অনেক ছোট। শেয়ারের ক্ষেত্রে এটা আমি একদম নাও চাইতে পারি। আমি যদি ট্যাক্স দিতে না চাই, আমি ডিভিডেন্ড শূন্য চাই, যদি আমার শেয়ারের দাম যথেষ্ট বাড়ে। এই প্রথম এক্সাম্পলে P1 কত হবে যখন আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এখন আমার ডিভিডেন্ড ইল্ড কত। ডিভিডেন্ড ইল্ড প্রথম বছর 0, আমি কোনো কিছু এক্সপেক্ট করছি না। তা আমি জানি যে আমার টোটাল রিটার্ন হচ্ছে 16%, তাহলে আমার এক্সপেকটেশন শেয়ারের দামটা 16% বাড়বে। আমরা দেখেছি যে নর্মাল ভ্যালুয়েশন করলে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো যদি করি, এটার দাম হয় এত। আর আমরা যদি এভাবে দাম করতাম, ভ্যালুয়েশন করতাম, P0 টাইমস 1 প্লাস G1, প্রথম বছরের গ্রোথ কত, সেটা কিন্তু যেহেতু ডিভিডেন্ড ইল্ড, এইখানে যদি লিখি dividend yield in first year, dividend equal to 0, so capital gain is 16%. তো দেখি সেটা কাজে লাগে কিনা। এখানে যদি ক্যালকুলেশনটা করি, আমাদের P0 ছিল 1, আচ্ছা এটা দিয়ে 167.20, আর গ্রোথ হবে 20%, সো 1 পয়েন্ট, এভাবে লিখি 1 প্লাস 0.20। এটা কাজে লাগলো কিনা, নাকি কিছু ভুল করলাম। আচ্ছা, কপি করি, পেস্ট করি এবং ইকুয়েশনটা কমপ্লিট করি। 200 এটা তো 20% না, 16% ভুলে গেছে। রিকোয়ার্ড রিটার্ন 16%, তাহলে ক্যাপিটাল গেইন হবে 16%। তাহলে এটা যদি 16% দেই, তাহলে দেখছেন যে একই ভ্যালুয়েশন আসছে। P2 বের করতে গেলে তাহলে কি দরকার, আমার জানতে হবে সেকেন্ড ইয়ারের গ্রোথ কত, সেকেন্ড ইয়ারের গ্রোথ কত। অথবা আমি এইভাবে, এটা যেটা ছিল, এটা প্রথম 2 বছর কেটে দেব, দেখি এটা কপি করতে পারি কিনা। কপি, পেস্ট। আচ্ছা, সবটা আসেনি, এনে যে এটা একটু ড্র করি। এটা ছিল 1 2 3 4 5। কিন্তু আমি যদি P2 চাই, তাহলে আমাকে এটা করতে হবে 0, এটা ধরতে হবে 1, এটা 2, এটা 3। মানে প্রথম 2 বছরের ক্যাশ ফ্লো আপনি বাদ দেবেন, এইটা হবে আপনার টাইম 0। তাহলে আগে যেটা 3-তে ক্যাশ ফ্লো ছিল, এখন এটা 1-এ হবে, তো সেটা 15। আপনার শুধু দরকার
15 আর 271.875। এটা 1 বছরের ডিসকাউন্ট, এটা 2 বছরের ডিসকাউন্ট। তাহলে আপনার এনপিভি কত? এটা এখানে লিখি, এনপিভি নিয়ে আসি বক্সে। আমার রেট 0.16, মাত্র দুটো ক্যাশ ফ্লো আছে, আমি এক একটা করে যোগ করতে পারতাম না, এভাবে করতে পারতাম। দাম বেড়ে হয়েছে 214.98। এটাই হচ্ছে আরো 1 বছর পরের দাম। আর আমি যদি এখানে গ্রোথ রেটটা চাই তাহলে কিন্তু একটু অন্যরকম হবে। প্রথমবার G1 ছিল আমার 16, আমি সহজে বের করতে পেরেছি কারণ প্রথম বছরে কোনো ডিভিডেন্ড ছিল না, কিন্তু এইবার তো একটা ডিভিডেন্ড আছে, ফলে এটার ডিভিডেন্ড ইল্ড আর ক্যাপিটাল গেইন একটু অন্যরকম হবে। কত হবে একটু দেখি। কপি, এখন এটা যদি করতে যাই তাহলে ডিভিডেন্ড ইল্ড কত? ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে ডিওয়াই, যদি লিখি 10 টাকা ডিভাইড বাই দাম ছিল আপনার 193.95, তাহলে কত হয় সেটা? ইকুয়াল টু 1093.95, 5.16%। এটা হলো ডিভিডেন্ড ইল্ড। তাহলে ক্যাপিটাল গেইন কত হবে? ক্যাপিটাল গেইন তাহলে টোটাল রিটার্ন মাইনাস ক্যাপিটাল গেইন মাইনাস ডিভিডেন্ড ইল্ড আমার ক্যালকুলেশনে তাহলে আসবে, আমি চাই 16%, এর থেকে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5.16%। এটা এখানে রাখবো। ক্যালকুলেশনটা কমপ্লিট যদি করি, এখানে নিয়ে যাই, তাহলে ক্যাপিটাল গেইন হবে আপনার ইকুয়াল টু এটা, কপি পেস্ট। তো প্রথম বছর আপনার ক্যাপিটাল গেইন ছিল 16%, এবার হবে 10.84%। সেটা কিন্তু এটার সাথে মেলার কথা। P2 এইটা should be higher than 10% of this। সেটা কাজে লাগে কিনা with some round off, আমরা চাই P2 should be equal to E1 times 1 plus 0.1084। ক্যালকুলেশনটা যদি করি, equal to 193.95 times 1.1084, 214.97। একটুখানি ডিফারেন্স, 1 পয়সার ডিফারেন্স, কেমন? তাহলে আমি সবসময় এই কাজটা করতে পারি যে কোনো এসে। আমি যদি ডিভিডেন্ড ফোরসি করতে পারি তাহলে যে কোনো শেয়ারের ফেয়ার মূল্য, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো DCF, অনেক সময় বলি DCF মডেল অনুযায়ী, all dividends starting from next year to be converted into present value and added up. That is the fair value or intrinsic value of a common stock. In the process, আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে রিটার্নের দুটো পার্ট, একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আচ্ছা, এখানে এখন একটা ছোট্ট প্রশ্ন দিয়ে
শেষ এই চ্যাপ্টারটা। আমি আগের এক্সাম্পলের একটা পিস নিয়ে আসি। ধরেন আরও আগে যদি নেই, সিম্পল একটা কনস্ট্যান্ট গ্রোথ স্টক, প্রথম মডেল আমাদের এইটা, এই ইনফরমেশন কপি করে নেওয়া, একটু চেঞ্জ করবো যাতে ফ্লেভার আসে একটা নতুন প্রবলেমের। এটা ছিল প্রবলেম, কেমন? আচ্ছা, এবার যদি একটু চেঞ্জ করে এটাকে 12 করি আর রিকোয়ার্ড রিটার্ন করি লেটস 18%, তাহলে এই শেয়ারের দাম কত হবে? এটা একটাই গ্রোথ রেট আছে, কনস্ট্যান্ট গ্রোথ রেট। তাহলে ফেয়ার ভ্যালু P0 হবে ইকুয়াল টু D1 ডিভাইড বাই K মাইনাস G। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা তাহলে কত? অ্যান্সারটা হচ্ছে 12 ডিভাইড বাই 0.18 মাইনাস 0.05। ক্যালকুলেশনটা কমপ্লিট করলে অ্যান্সারটা আসবে 92.31। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, ফেয়ার ভ্যালু, যাই বলেন। জিনিসটা আসলে what is it? It's the sum of the present values of all future dividend starting with the next dividend D1। আমরা এটা যদি 2 ডিজিটে দেখাতে চাই তাহলে এরকম দেখাবো 92.31। তার মানে যে এই দামটা দিচ্ছে সে সব ফিউচার ভ্যালু ডিভিডেন্ড পাবে। যদি কন্টিনিউ করে তাহলে সে অ্যানুয়ালি 8% রিটার্ন পাবে। এখন প্রশ্ন, আপনি স্বীকার করে নিলেন যে হ্যাঁ 18% রিটার্ন আমি চাই, ডিভিডেন্ড 5% হারে বাড়বে, নেক্সট ডিভিডেন্ড 12 টাকা হবে। তাহলে সব ফিউচার ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু 92.31, সো ইট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু। এখন কোনো কারণে বাজারে তো সবসময় সব কিছু কমপ্লিট ইকুইলিব্রিয়ামে থাকে না। ধরেন কোনো কারণে আপনি এই শেয়ারটা 85 টাকায় কিনতে পারবেন, আপনি কি কিনবেন? না, ছেড়ে দেবেন। আপনি কিনবেন যদি আপনি মনে করেন যে এটা সস্তা। সস্তার ইংরেজি এখানে হচ্ছে ইট ইজ আন্ডার প্রাইসড। যদি আন্ডার প্রাইসড হয় তাহলে কি আপনি কিনবেন? আন্ডার প্রাইসড হওয়া উচিত 92, আপনি কিনতে পারছেন 85। উত্তর হবে হ্যাঁ, আমি এটা 85-এ কিনবো। আমি এক্সপেক্ট করি খুব তাড়াতাড়ি কোনো সময় এটা ইকুইলিব্রিয়ামে ফিরে যাবে, আমি তখন ইকুইলিব্রিয়ামে বিক্রি করব অথবা ধরে রাখবো। তখন থেকে আমি 18%-এ পাবো। আমি যদি এখন কম দামে পাই তাহলে আমার রিটার্ন 18%-এর বেশি হবে। তো আন্ডার প্রাইসড হলে হ্যাঁ ইট ইজ অ্যাট্রাক্টিভ, আমি কিনব। ওভার প্রাইসড হলে ইউ আর গোইং টু অ্যাভয়েড ইট। আপনার রিটার্ন, নর্মাল রিটার্নে বাজারে বহু কিছু আছে যেখানে আপনি 18% রিটার্ন পাবেন। আপনি যদি এই শেয়ারটা 100 টাকায় কিনতে চান তাহলে আপনি কম রিটার্ন পাবেন। তাহলে চ্যাপ্টার 5 এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরে যে সেটটা করব সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্নের উপরে। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্ট সেকশনে দেবেন। 100% সব কিছু তো আনা যায় না, সীমিত সময়ের জন্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। গুড বাই।